This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতো গেল স্যালাইন কাণ্ড। শুভজিৎ শর্মিষ্ঠা, এবার যে খবরের দিকে নজর রাখতেই হয়, আমরা জানি যে আগামীকাল তিলোত্তমা ধর্ষণ ও খুন কাণ্ডের সাজা ঘোষণা হবে এবং বেলা 12:30 নাগাদ প্রথমে শুনানি হবে, তারপর সাজা ঘোষণা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিএনএস এর 3টি ধারায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। এদিকে মনে করা হচ্ছে এখনো কিন্তু প্রকৃত সত্য সামনে আসেনি। তার কারণ হচ্ছে ডিএনএ পরীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্টে আরেকজনের উপস্থিতি একেবারে স্পষ্ট এবং তিলোত্তমার বাবা একটি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন চেস্ট মেডিসিনের একজন যুক্ত থাকতে পারেন এবং তিনি বলছেন যে সঞ্জয়ের একার পক্ষে এই গোটা ঘটনা ঘটানো কিন্তু সম্ভব নয়। কি দাবি তিনি করছেন আপনাদের শোনাই। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, সেটাকে উনি রেখেছেন এবং যাতে দ্বিতীয় সিরিজে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএ যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম, তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন, অনেকটা ধোঁয়াশা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে, যদিও আগামীকাল শিয়ালদা আদালত সাজা ঘোষণা করতে চলেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আইনজীবী শামীম আহমেদ। আপনাকে স্বাগত জানাই। শামীম সাহেব, খুব সংক্ষেপে জানতে চাইবো, সঞ্জয় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সাজা কি হতে পারে এবং হোয়াট নেক্সট, এরপর কি হতে পারে? দেখুন, আমরা ইতিমধ্যেই জেনেছি যে হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাইয়েস্ট পানিশমেন্ট সেটা ডেথ পেনাল্টি হোক বা লাইফ ইমপ্রিজনমেন্টই হোক, তাতে কি অপরাধ মুক্ত সমাজ গড়া যাবে? আসলে যে বিষয়টা আমাদের সামনে বারে বারে উঠে আসছে, আমি এর আগে আমাদের যে ভিকটিম পরিবার তার বাবার বক্তব্য শুনছিলাম, যে কি ধরনের মানে অবিশ্বাস তিনি প্রকাশ করেছেন তদন্তকারী সংস্থার উপরে। তাহলে একটা তদন্তকারী সংস্থা অ্যাপারেন্টলি যা তথ্য আমাদের সামনে আসছে, তার থেকে বোঝা যাচ্ছে যে সিবিআই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তদন্তকে আগে নিয়ে যেতে এবং যারা দোষী তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে এখনো পর্যন্ত। এরা বারে বারে আদালতে আসছে এবং আদালতের কাছে প্রার্থনা করছে যাতে সঠিক বিচার পাওয়া যায়। আমরা সবাই অপেক্ষায় আছি, কিন্তু বিষয়টা হচ্ছে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সব তদন্তকারী সংস্থাগুলোকে, সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা সিবিআই হতে পারে, সেটা ইডি হতে পারে, তাদেরকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর যাদের পরিবারের সদস্য হারিয়েছে তাদের বিশ্বাস ফেরানোটাও কিন্তু তদন্তকারী সংস্থার কাজ। এখানে বারে বারে তারা তাদেরকে বলেছে যে আমরা কিভাবে তদন্ত গতিবিধি আগাচ্ছে জানান আমাদেরকে, তারা জানতে পারেনি, বরং একটা ইমপ্রেশন তৈরি করা হয়েছে যে একজনই অপরাধী। এখন যত ডকুমেন্টস বাইরে বেরিয়ে আসছে, ফরেন্সিক হতে পারে, ডিএনএ রিপোর্ট হতে পারে, তা থেকে দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থাও কোথাও একটা মিলিঝুলি একটা ব্যবস্থা করার চেষ্টা করেছে, যেখানে স্পেসিফিক অভিযোগ আছে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে তারা তদন্তের নথি নষ্ট করেছে। তাদের সঙ্গে কি তদন্ত করা হলো সামনে আসেনি। ফলে আগামী দিনে যদি মানুষের আস্থা ফেরাতে হয়, যদি সমাজ থেকে অপরাধ কমাতে হয়, অপরাধ মুক্ত সমাজ অনেক গভীরে যেতে হবে, তবেই নির্মূল করা সম্ভব হবে এই ধরনের রোগ। অনেক ধন্যবাদ শামীম সাহেব। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদের সঙ্গে।
আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যখন জঙ্গি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তখন আমরা দেখেছি এ রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি একটি বিষয় প্রমাণ করার চেষ্টা করেছে যে জঙ্গিদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় বাংলাকে। এমনকি বাংলাদেশ অনুপ্রবেশের সময়ও বারবার এই বিষয়টাই প্রমাণ করার চেষ্টা হয়েছে যে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনাতেও এই বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে সৈফ আলী খান তার উপর হামলার ঘটনাতেও যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বাংলা হয়ে মুম্বাই পৌঁছেছিল। হ্যাঁ, সেরকমই তো অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। বলা হচ্ছে যে নদিয়া দিয়ে বাংলাদেশে আততায়ীকে ঢুকিয়ে মুম্বাইয়ে চালান করা হয়। কি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার একবার শোনা যায়। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। আমার প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, সত্যি আমি যে ঘটনাগুলো উদাহরণ দিলাম সেই প্রত্যেকটা ঘটনায় বাংলা ট্রানজিট পয়েন্ট এই বারবার এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা হচ্ছে এবং সেরকম তথ্য উঠে এসেছে। সৈফ আলী খানের উপর হামলার ঘটনাতেও বাংলা যোগ উঠে এলো, বাংলা ট্রানজিট পয়েন্ট হলো। শান্ত, একদমই দেখো, যদি ফ্রন্টিয়ার বা যদি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্তের অবস্থা দেখো, প্রায় 538 কিলোমিটার অংশ অরক্ষিত, অর্থাৎ কাঁটাতার নেই। আর এই জায়গাগুলো মূলত কিন্তু টার্গেট করে অনুপ্রবেশকারীরা, আর তাদেরকে সাহায্য করে কারা? ভারতীয় ভূখণ্ডে থাকা দালালরা। নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এই তিনটি জেলা কিন্তু মূলত সেফ করিডর, কারণ এইখানে যে অংশ রয়েছে যেখানে সীমান্ত লাগোয়া সব থেকে গ্রামের সংখ্যা বেশি এবং গ্রামে সেখানে জনবসতির সংখ্যাও বেশি। যারা অনুপ্রবেশকারীরা ঢুকে আসছে তারা কিন্তু এই গ্রামে যারা দালাল রয়েছে, যারা আর্থিক বিনিময় পুষ্ট, তাদের কাছে রয়ে যাচ্ছে বা তারা কোনোভাবে ওই গ্রামের মধ্যে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। পরবর্তীকালে তারা রাজ্যে বিভিন্ন অংশ ঘুরে তারা অন্য জায়গা অর্থাৎ অন্য রাজ্যে চলে যাচ্ছে, যেরকম মুম্বাই হয়েছে, দিল্লি হয়েছে। শরীফুলের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। নদিয়ায় দীর্ঘদিন কাটিয়েছে, তারপর সেখান থেকে মুম্বাই গিয়েছে, মুম্বাই তো রয়েছে। সৈফ আলী খানের বাড়িতে শরীফুলের হামলা, এইটা কিন্তু মূলত বাংলাদেশে যারা এই ধরনের অনুপ্রবেশকারী বা যারা সমাজবিরোধী কাজে লিপ্ত তাদের মূলতই এটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে কোনো না কোনো চুরির কাজ বা কোনো ঘাতকের কাজ তারা লিপ্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে সুকান্ত মজুমদার যে অভিযোগ করেছে তা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদিও রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি বাংলাকে সেফ জোন বা সেফ করিডর হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেও রাজ্যের শাসক দল কিন্তু পাল্টা বিএসএফ এর দিকেই দায় ঠেলে দেয়। যাই হোক, এই ঘটনা এখনো পর্যন্ত শরীফুল ইসলাম সম্পর্কে যা জানা যাচ্ছে যে চুরির জন্য, প্রাথমিক তদন্তে যেটুকুনি জানা যাচ্ছে যে চুরির জন্য সৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিল এবং সৈফের উপর হামলা চালায়। এদিকে মালদার দিকে নজর রাখতে হচ্ছে। দুলাল সরকার খুনের 17 দিনের মাথায় ফের গ্রেপ্তার করা হয়েছে শার্প শুটার মোহাম্মদ আশরাফকে। বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর বিশেষ টিম। কিন্তু এই শার্প শুটারকে কেন আনা হয়েছিল, কি ভূমিকা ছিল, বিহার যোগ তো স্পষ্ট হলো। সুব্রত সমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সুব্রত। কেন আনা হয়েছিল, কে নিয়ে এসেছিল, মানের ভূমিকাটা কি ছিল, তদন্তকারী আধিকারিকরা কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগে, রাজীব কুমার মালদা সফরের পরে তদন্তের গতি কি দেখছো? দেখো, এখনো পর্যন্ত দুলাল সরকারের খুনে 8 জন কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। এর মধ্যে এখনো পর্যন্ত 2 জন পলাতক আছে এবং তাদের প্রত্যেকের জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা আছে। তাদের মধ্যে একজন বাবলু যাদব এবং রোহন বা কৃষ্ণ রজক। তো এই 2 জন ছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ যে পুলিশের কাছে এটা বড় সাফল্য, সেটা হচ্ছে এই আশরাফকে ধরা। কারণ আশরাফই কিন্তু হচ্ছে মূল অন্যতম শার্প শুটার। যে 3 জন শার্প শুটার ধরেছে বিহারে যাদের বাড়ি, তাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ সামি এবং আব্দুল গনি এবং এই আশরাফ। এবং আশরাফকে প্রথম থেকেই পুলিশ খোঁজ করছিল এবং দেখা যাচ্ছে ডিজি এখানে এসে ঘুরে যাওয়ার পর
তারপরেই যেমন কালিয়াচকের যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেল, এবং ঠিক মুখ্যমন্ত্রী মালদায় ঢোকার আগেই তার আগের দিনই কিন্তু এই আশরাফ গ্রেপ্তার হলো। ফলে খুব স্বাভাবিকভাবেই শুভজিৎ যে ডিজির এখানে আসা এবং তার মুখ্যমন্ত্রীর এই যে সফর, এর মাঝখানে কিন্তু পুলিশের তৎপরতা বিগত কিছুদিন থেকে বেশি তৎপরতা কয়েক গুণ বেড়ে গেছে, তদন্তের গতি কয়েক গুণ বেড়ে গেছে। নজর থাকবে সুব্রত, অসংখ্য তুমি আমাদের সঙ্গে থাকো। চৈতালি সরকার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই। দেখুন, আমার এই মুহূর্তে বলার কিছু নেই, আমি খালি তাকিয়ে রয়েছি আমার দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ওপরে, যে তারা সঠিক তদন্ত করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, শাস্তি কোর্ট দেবে, বাট তারা সেই জায়গাটাতে পৌঁছে দেবেন যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে। দেখুন, আমি তদন্ত পুলিশ করছে, তারা নিশ্চয়ই যাদেরকে ধরেছে তাদের কাছ থেকে জেনে সেইভাবেই তদন্ত হচ্ছে, সেটা তাদের কাজ। আমি তদন্তের বিষয়ে তো বিশেষ একটা বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। আমরা দেখলাম মালদার দুলাল সরকার খুনের ঘটনা এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালপুকুরে যে পুলিশের উপর গুলি চালানো হয়েছিল সেই ঘটনায় সাজ্জাকের আরো এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই সহযোগী শেখ হযরত এবং আব্দুল, যারা দুজনেই সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল। আব্দুলের কোনো রকম এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। এই আব্দুলের সঙ্গে জেলে থাকাকালীন পরিচয় হয়েছিল সাজ্জাকের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, তবে শেখ হযরত তাকে জালে নিয়েছে পুলিশ। সকাল 6টা থেকে যে খবর গুরুত্বপূর্ণ রয়েছে তার সন্ধ্যে 6টায় আপডেট আপনাদের সামনে তুলে দিলাম। আমার যে প্রতিনিধিরা আমার সঙ্গে ছিলেন, মহাদেব, দেবব্রত, সায়ন্ত এবং সুমতোষ, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আমার সঙ্গে আমার দুই সহকর্মী ছিলেন শুভজিৎ এবং চয়নিকা, তোমাদেরকে ধন্যবাদ। তবে এখানেই শেষ নয়, আরো বেশ কিছু খবর রয়েছে। মহাকুম্ভ চলছে, সেই মহাকুম্ভে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা দল সেক্টর 19-এ গীতা প্রেসের তাঁবু থেকেই আগুন লাগে বলে জানা যাচ্ছে। আর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি তাঁবুতে। সূত্রের খবর, বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে জানালো উত্তরপ্রদেশ প্রশাসন। ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।